আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনারা অনেকেই বলেছিলেন যে ভাইয়া সমাজবিজ্ঞান প্রথম পত্রের এমসিকিউ সাজেশনটা একটু দিয়েন। ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতায় আমরা ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে শেয়ার করব সমাজবিজ্ঞান প্রথম পত্রের এমসিকিউ সাজেশন। আপনারা অবশ্যই অবগত আছেন সমাজবিজ্ঞান প্রথম পত্রের সিলেবাসটা কিন্তু অনেক বিশাল, অর্থাৎ প্রায় 8 থেকে 9টা অধ্যায় দেওয়া আছে। সেই 8 থেকে 9টা অধ্যায়েরই আমি বাছাইকৃত সেরা কিছু এমসিকিউ শেয়ার করব। অবশ্যই আপনারা আগের ভিডিওগুলোতে দেখছেন যে 100টা বা টপ 100টা এমসিকিউ, কিন্তু এখানে 100টা দেওয়া সম্ভব হয়নি, একটু বেশি আছে। সেই জন্য ভিডিওটি অবশ্যই লং হবে, সেই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং আমি যে পিডিএফ স্লাইডটি সংগ্রহ করে দিতে চাচ্ছি বা এই পিডিএফ স্লাইডটি যেটা পড়াচ্ছি সেটা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। দেখেন, সর্বপ্রথম সমাজবিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ থেকে দেখব আমরা। সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে মানুষের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা। কি ভাইয়া? সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে মানুষের পারস্পরিক সম্পর্কটা বিশ্লেষণ করা, এইটা। তারপরে দেখেন, লোগোস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা হচ্ছে গ্রিক ভাষা থেকে। তারপরে সোসিওলজি শব্দটির প্রবক্তা হচ্ছে অগাস্ট কোত। কি? অগাস্ট কোত। দেখেন, তারপরে সমাজবিজ্ঞানকে বলা হয় বস্তুনিষ্ঠ বিজ্ঞান। তারপরে দ্য প্রিন্স গ্রন্থটির লেখককে? এইটা হচ্ছে ম্যাকিয়াভেলি। কি ভাইয়া? দ্য প্রিন্স এই গ্রন্থটির লেখক হচ্ছে ম্যাকিয়াভেলি। সোসিওলজি শব্দটি কত সালে চয়ন করা হয়? এইটা হচ্ছে 1839 সালে। 1839 সালে। সমাজবিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকর্ম বা কার্যাবলীর পাঠ। সংজ্ঞাটি কার? সংজ্ঞাটি হচ্ছে ম্যাক্স ওয়েবারের। সোসিওলজি শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে? এটা হচ্ছে ল্যাটিন ও গ্রিক দুইটা থেকে, অর্থাৎ সোসিওলজি দুইটা ভাষায় থেকে এসেছে। এটা হচ্ছে ল্যাটিন এবং গ্রিক। মানুষের সকল আশা আকাঙ্ক্ষা কাকে কেন্দ্র করে অবর্তিত হয়? এটা হচ্ছে সমাজকে কেন্দ্র করে। মানুষ সমাজে জন্মগ্রহণ করে এবং জীবনযাপন করে, মৃত্যুবরণ করে, তাই মানুষকে বলা হয় সামাজিক জীব। তারপরে দেখেন, সমাজবিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞান এটা হচ্ছে সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক বিজ্ঞান। তারপর দেখেন, সমাজবিজ্ঞান কিসের পূর্ণাঙ্গ বিজ্ঞান ভিত্তিক পাঠ? এইটা হচ্ছে সমাজের, মানে সমাজবিজ্ঞান যদি আপনারা পাঠ করেন তাহলে অবশ্যই সমাজ সম্পর্কে জ্ঞান রাখবেন, এইরকম একটা বিষয়। মানুষের কোন দিকটি সমাজবিজ্ঞানের আওতাভুক্ত? এইটা হচ্ছে সামাজিক আচরণ। তারপর দেখেন, আদিম থেকে দাস, দাস থেকে হট চিহ্ন, এরপরে পুঁজিবাদী। তাহলে ওই যে প্রশ্নবোধক চিহ্ন বা হট চিহ্ন, এখানে কি বসবে? এটা হচ্ছে সামন্ততান্ত্রিক। তারপর দেখেন, অগাস্ট কোত সমাজবিজ্ঞানকে কি নামে অভিহিত করেছেন? সামাজিক পদার্থবিদ্যা হিসেবে সমাজবিজ্ঞানকে বলেছেন বা নামে অভিহিত করেছেন অগাস্ট কোত। তারপর দেখেন, সমাজবিজ্ঞান বিকাশের প্রাথমিক ধাপ কোথায় শুরু হয়? সমাজবিজ্ঞান বিকাশে প্রাথমিক ধাপ কোথায় শুরু হয়? এইটা হচ্ছে ফ্রান্সে। তারপরে দেখেন, সমাজ একটি জীবন্ত জীবের মতো এই দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন কে? এটা হচ্ছে হারবার্ট স্পেন্সার। তারপর দেখেন, সমাজবিজ্ঞান অধ্যয়ন করলে কি জানা যায়? এটা হচ্ছে সমাজবিজ্ঞান অধ্যয়ন করলে সামাজিক রীতিনীতি সম্পর্কে জানা যায়। নিচের কোনটি সমাজবিজ্ঞানের মৌলিক বৈশিষ্ট্য? এটা হচ্ছে বিজ্ঞানসম্মত বিশ্লেষণ। তারপরে দেখেন, সমাজবিজ্ঞান মনোবিদ্যা থেকে আলাদা কারণ কি? অবশ্যই আমাদের কারণটা জানতে হবে। এটি সমাজবিজ্ঞান ঘটনা বিশ্লেষণ করে হচ্ছে মনোবিদ্যা, আর সমাজবিজ্ঞান পুরো সমাজটার সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করে। আমরা আলোচনা করব আপনাদের চতুর্থ অধ্যায় সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়। দেখেন, সংস্কৃতি কত প্রকার? 2 প্রকার। যখন একাধিক ব্যক্তি একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে তখন তাকে কি বলে? এইটাকে বলা হয় সংঘ। সমাজ যে ধরনের সংগঠন সেটা হচ্ছে মানবীয়। সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি? 2টি। তারপর দেখেন, টাবো শব্দের অর্থ কি? টাবো শব্দের অর্থ হচ্ছে নিষেধাজ্ঞা। তারপরে, একটি এলাকা ও সমমানসিকতা সম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি? এটা হচ্ছে সম্প্রদায়। ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি? ঐচ্ছিক দল নির্দেশ করে রাজনৈতিক সংগঠন।
কোনটি অবস্থানগত সংস্কৃতি? এইটা হচ্ছে নজরুল সঙ্গীত। নজরুল সঙ্গীত হচ্ছে অবস্থানগত সংস্কৃতি। কোন বিষয় সম্পর্কে ভালো মন্দ, কাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত এই ধরনের ধারণাগুলোকে বলা হয়, এটাকে বলা হয় মূল্যবোধ। কি বলা হয়? মূল্যবোধ। এখানে কিন্তু মূল্যবোধের সংজ্ঞাটাই দিয়ে রাখছি, অবশ্যই আপনারা দেখবেন। সরকার কি ধরনের প্রতিষ্ঠান? এটা হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অনেকেই বলেন যে ভাইয়া আমি সিলেট বোর্ডে কি কমন আসবে, বা আমি দিনাজপুর বোর্ড, আমার কি দিনাজপুর বোর্ডে কমন আসবে? ইনশাল্লাহ আমি বলি এই কোশ্চেনগুলো কিন্তু সকল বোর্ডের জন্যই করা। অবশ্যই এই কোশ্চেনগুলো আপনাদের যদি পাঠ্য বই থাকে অবশ্যই দেখবেন, সেখান থেকেই অবশ্যই সংগ্রহ করা। এবং গত 2014 সাল থেকে 25 সাল এবং 24 সাল পর্যন্ত এই বছরগুলোর বিগত সালের যে কোশ্চেনগুলো, এগুলো অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। অবশ্যই এগুলো আশা করা যায় ইনশাল্লাহ কমন আসবে। সমাজে অস্তিত্বের নিয়ামক কি? পরিবার। সমাজে অস্তিত্বের নিয়ামক হচ্ছে পরিবার। মানুষ কার চাহিদা অনুযায়ী বা অনুসারে জীবন গঠনের চেষ্টা করে, এটা হচ্ছে সমাজের। সমাজ এক জায়গায় দাঁড়িয়ে নেই, মানে সমাজ কি পরিবর্তনশীল না? অবশ্যই। তো সেই রকম কিছু কথা, সমাজ এক জায়গায় দাঁড়িয়ে নেই বাক্যটিতে কি প্রকাশ পাচ্ছে? সমাজ পরিবর্তন হচ্ছে, মানে সমাজ কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে নেই, এইরকম কিছু বিষয়। যুব সমিতি কোনটির উদাহরণ? এটা হচ্ছে সঙ্গের উদাহরণ। সঙ্গ বলি না, যেমন অনেক যুবক ছেলেপেলেরা সমিতি করে, মানে টাকা জোগাড় করে হয়তো বা অনেক মানুষকে সাহায্য করে, বা তারা নিজেরাই কোনো কিছু করার চেষ্টা করে, এইরকম কিছু সমিতি, সেইটা হচ্ছে সঙ্গ। তারপরে দেখেন মানুষের সহজাত প্রবণতা কি? সহজাত প্রবণতা হচ্ছে সঙ্গবদ্ধ থাকা। মানুষ কিন্তু সঙ্গবদ্ধ থাকতে ভালোবাসে, সমাজবদ্ধভাবে থাকতে ভালোবাসে। মানুষ একা বসবাস করতে পারে না। কে সর্বপ্রথম কালচার শব্দটি ব্যবহার করে? এটা হচ্ছে ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন। তারপরে আমরা আলোচনা করব আপনাদের পঞ্চম অধ্যায় সামাজিক প্রতিষ্ঠান নিয়ে। সন্তান জন্মদান পরিবারের কোন ধরনের, সন্তান জন্মদান পরিবারের কোন বিষয় বা কোন ধরনের কাজকে নির্দেশ করে, এইরকম কিছু বিষয়। তাহলে আমরা বলি সন্তান জন্মদান পরিবারের কোন ধরনের কাজকে নির্দেশ করে? এই নির্দেশ করে হচ্ছে জৈবিক। তারপরে দেখেন আকারের ভিত্তিতে পরিবার কত প্রকার? 3 প্রকার। দেখেন পরিবার কিন্তু অনেক কয় প্রকারে ভাগ করা হয়েছে, কিন্তু আকারের ভিত্তিতে 3 প্রকার। তারপরে দেখেন দেবর ননদ হচ্ছে বৈবাহিক বন্ধন, মানে বিবাহ না হলে কিন্তু দেবর ননদ সৃষ্টি হয় না। মামাতো ফুফাতো ভাই বোনের বিবাহ কোন ধরনের? এইটা হচ্ছে ক্রস কাজিন। অবশ্যই কিন্তু এটা আপনারা পড়বেন, মানে আপনাদের জন্যই এটা তৈরি করা। কেন? হয়তো বা অবশ্যই বিবাহ নিয়ে আপনাদের কোশ্চেন হয় সিকিউ বা এই যে সৃজনশীল, অবশ্যই দেখবেন হয়তো বা দেওয়া থাকলো 2 জনের নাম, যে রাহুল এবং সুমি, তারা মামাতো ফুফাতো ভাই বোন, এনাদের ভেতরে বিবাহ হয়েছে। গতে বললো যে এদের বিবাহটা কী রকম বিবাহ এবং ব্যাখ্যা করো, এরকম কিছু। তাহলে মামাতো ফুফাতো বোন হচ্ছে ক্রস কাজিন। তারপরে দেখেন জৈবিক জ্ঞাতির উদাহরণ কোনটি জৈবিক জ্ঞাতি? সেটা হচ্ছে চাচা। তারপর দেখেন যৌথ পরিবার ভেঙে যাওয়ার কারণ কি? অর্থনৈতিক কারণ। মানে যৌথ পরিবার কি একেবারে মনে করেন যে দাদার পরিবার থেকে শুরু করে দাদা দাদি চাচা চাচি, নিজের পরিবার, ভাই বোন, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এরকম কিছু বিষয় সবাইকে নিয়ে একটা পরিবার গঠন, সেটা হচ্ছে যৌথ পরিবার। কিন্তু এই যে আর্থিক বা অর্থনৈতিক যে বিষয়টা, এইটা যখন পরিবারের ভিতরে প্রভাব খাটায় বা প্রভাব পড়ে, তখন কিন্তু এই যে ভাঙন সৃষ্টি হয়। দেখেন তারপরে দেখেন প্রথাগত জ্ঞাতির উদাহরণ কোনটি? প্রথাগত, এটা হচ্ছে দোস্ত বা বন্ধু। দেখেন মাতৃসূত্রীয় পরিবার কাদের মধ্যে পরিলক্ষিত হয়? এটা হচ্ছে গারো, এটা নৃগোষ্ঠী। গারো নৃগোষ্ঠীর ভিতরেই কিন্তু মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়। রুবেল তার চাচাতো বোনকে বিবাহ করলো। রুবেলের বিবাহটি কোন ধরনের বিবাহ? এটা হচ্ছে প্যারালাল কাজিন। প্যারালাল কাজিন। প্রথমটা দেখলাম মামাতো ফুফাতো, এটা হচ্ছে চাচাতো বোন। কি? চাচাতো বোন। তারপরে দেখেন সমাজের ক্ষুদ্রতম পারিবারিক বা সামাজিক সংগঠন কোনটি? ক্ষুদ্রতম সমাজের সাংগঠনিক বা সংগঠন হচ্ছে পরিবার। তারপরে বসবাসের স্থানের উপর নির্ভর করে বা ভিত্তি করে পরিবার কত প্রকার? 4 প্রকার। তা আকারের ভিত্তিতে কিন্তু 3 প্রকার, অবশ্যই আপনারা দেখবেন। গঠন কাঠামোর দিক দিয়ে পরিবার কত প্রকার? 3 প্রকার। বর্তমান সমাজে জনপ্রিয় বিবাহ রীতি হচ্ছে একক বিবাহ। এখন কিন্তু একক বিবাহটাই বেশি দেখা যায়, মানে একজন পুরুষ এবং একজন নারীর ভিতরে যে বিবাহটা একক বিবাহ।
বিবাহ যৌন জীবনকে কি প্রভাব ফেলে? এইটা হচ্ছে শৃঙ্খলা, সুশৃঙ্খলা করে বা সুশৃঙ্খল করে। উশৃঙ্খল থেকে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণহীন থেকেও নিয়ন্ত্রণ করে, পাপ কাজ থেকে বা পাপ কাজে লিপ্ত থেকেও কিন্তু বাঁচায়, এরকম কিছু বিষয়। বিবাহের মাধ্যমে নারী পুরুষ কোন জীবনে প্রবেশ করে? এটা কিন্তু অবশ্যই আপনারা মনে করতে পারেন যে হয়তো বা নতুন জীবনে, কিন্তু না, এটা পারিবারিক জীবনে কি করে? প্রবেশ করে। তারপর দেখেন কোনটির হাতে মানুষের ব্যক্তিত্ব গঠন হতে কোনটি হতে মানুষ ব্যক্তিত্ব গঠন করতে ও স্বাধীনভাবে চিন্তা করতে শেখে? সেটা হচ্ছে পরিবার। দেখেন আমরা আলোচনা করব আপনাদের 6ষ্ঠ অধ্যায়, সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান। ভৌগোলিক উপাদানের মাধ্যমে কোনটি মানব প্রকৃতি ও দক্ষতার উপর বিশ্লেষণ প্রভাব রাখে? এইটা হচ্ছে তাপমাত্রা। দেখেন সংস্কৃতির উপাদান নয় কোনটি? এটা হচ্ছে জলবায়ু। সামাজিকীকরণ কোথায় শুরু হয়? পরিবারে। পরিবারই কিন্তু সামাজিকীকরণ শেখাবে। ধর্ম মানুষের উপর কেমন প্রভাব ফেলে? এটা হচ্ছে নৈতিক ভালোটা। তারপর দেখেন বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে সবচেয়ে বেশি বর্তমান এসেছে বা পরিবর্তন এসেছে, একটু আরেকবার দেখি। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে হচ্ছে যোগাযোগ ব্যবস্থায়। তারপর দেখেন সামাজিক পরিবর্তনে একটি বড় উপাদান হলো প্রযুক্তি। সমাজের বার্ষিক উপাদান কয়টি? সমাজের বার্ষিক উপাদান কয়টি? 3টি। সমাজে প্রভাব বিস্তারকারী অভ্যন্তরীণ উপাদান কয়টি? 1টি। তারপর দেখেন সংস্কৃতি কী রকম উপাদান? এটা হচ্ছে সামাজিক উপাদান। মানুষ আজও কাকে নিয়ন্ত্রণ করতে পারেনি? এটা হচ্ছে প্রকৃতি জগৎকে। বিদেশি অপসংস্কৃতি দেশীয় সংস্কৃতিকে কি করে? এটা করে কি? ধ্বংস করে। বিজ্ঞান ও প্রযুক্তি সমাজে কি সৃষ্টি করে? এইটা হচ্ছে নতুন সম্ভাবনা। তারপরে দেখি আমরা একটি দলের গুরুত্বপূর্ণ বিষয় কি? এটা হচ্ছে নিয়ম শৃঙ্খলা বজায় রাখা। সমাজে সামাজিক পরিবর্তনের গতি নির্ভর করে হচ্ছে শিক্ষার উপর। কিসের উপর? শিক্ষার উপর। আধুনিক প্রযুক্তি কি ঘটায়? আধুনিক প্রযুক্তি ঘটায় হচ্ছে সমাজে উন্নয়ন আনে। সমাজে কি আনে? উন্নয়ন আনে। তারপরে আমরা আলোচনা করব 7ম অধ্যায়, সামাজিকীকরণ প্রক্রিয়া। সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়? জন্মের পর থেকেই। আর সামাজিকীকরণ কে শেখায়? পরিবার। সামাজিকীকরণের প্রথম ও প্রধান মাধ্যম কোনটি? পরিবার। সমাজে অস্তিত্বের নিয়ামক কি? সামাজিকীকরণ। সমাজে আমার যে অস্তিত্ব থাকবে সেটা হচ্ছে সামাজিকীকরণের মাধ্যমে। যে প্রক্রিয়ায় গোটা পরিবেশ সম্পর্কে জ্ঞান বা মূল্যবোধ অর্জন করা হয় তাকে কি বলে? তাকে বলা হয় সামাজিকীকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই ভিডিওগুলোতে দেখতে পারতেছেন যে আমি 15টা বা 20টা করে এমসিকিউ শেয়ার করছি। যদি আপনারা আপনারা যদি এই যে উদ্দীপকলা এমসিকিউগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিও সেই সম্পর্কে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই পিডিএফটি আপনারা শেয়ার করবেন বা পিডিএফটি আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। সংগ্রহ করে আমার ভিডিওটি দেখে আর একবার একটু দেখবেন পিডিএফটি, তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। পরবর্তী কোশ্চেন, শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবারের কোন সদস্যের ভূমিকা প্রধান? এটা হচ্ছে বাবা মা। শিশুকে যে আমি সামাজিকীকরণ করব তারা কারা করবে? সেটা হচ্ছে শিশুর পিতামাতা। মানুষ সামাজিক জীব উক্তিটি কে বলেছেন? অ্যারিস্টটল। কে বলেছেন? অ্যারিস্টটল। সামাজিকীকরণ প্রক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান কি ভূমিকা রাখে? আচরণগত ভূমিকা বা আচরণগত শিক্ষা। গণমাধ্যম কোন ধরনের সামাজিকীকরণ ঘটায়? এটা হচ্ছে মাধ্যমিক। কি ঘটায় ভাইয়া? মাধ্যমিক। সামাজিকীকরণ একটি কি? আজীবন চলমান প্রক্রিয়া। তারপরে দেখেন সামাজিকীকরণ প্রক্রিয়ায় ভাষার ভূমিকা কি? যোগাযোগের মাধ্যমেই হচ্ছে ভাষার ভূমিকা বা ভাষার কাজ। শিশুর মাধ্যমে সামাজিক আচরণ ঘটে বা গড়ে ওঠে কিসের মাধ্যমে? পারিবারিক শেখার মাধ্যমে সামাজিকীকরণ ঘটে। তারপর দেখেন সামাজিকীকরণের ফলাফল হলো সামাজিক দক্ষতা অর্জন। তারপরে দেখেন
সহনশীলতা শেখানো হয়, সহনশীলতা শেখানো হয় সামাজিকীকরণ প্রক্রিয়ায়। সামাজিকীকরণ কাদের মধ্যে ঘটে? শিশুদের মধ্যে। তারপরে দেখেন মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা বা মাধ্যমিক সামাজিকীকরণ শুরু হয় হচ্ছে কৈশোরে। কৈশোরে আমরা আলোচনা করব আপনাদের অষ্টম অধ্যায় থেকে বেস্ট কিছু আমরা এমসিকিউ দেখব, যেটার নাম হচ্ছে সামাজিক স্তরবিন্যাস ও অসমতা। সামাজিক স্তরবিন্যাস কি? সামাজিক স্তরবিন্যাস হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক স্বাধীনতা, এইটা এইটা ভুল হয়ে গেছে। সামাজিক স্তরবিন্যাস কি? এইটা হচ্ছে সমাজের শ্রেণীভিত্তিক বিভাজন। তারপরে দেখেন সামাজিক স্তরবিন্যাসের মূল ভিত্তি হলো বৈষম্য। সামাজিক স্তরবিন্যাস মানে কিন্তু ভাগ ভাগ করা, এরকম কিছু বিষয়, সেইটাই হচ্ছে বৈষম্য। তারপর দেখেন নিচের কোনটি সামাজিক স্তরবিন্যাসের একটি ধারণ বা ধারণা? এটা হচ্ছে জাতপাত। এই যে সামাজিক স্তরবিন্যাস, স্তর করবে সে জাত, কোন জাত, সে মুসলিম না হিন্দু না এই গরিব না বড়লোক, এইরকম কিছু বিষয়, কালো না সাদা, এরকম। কাস্ট ব্যবস্থা কোন দেশে বেশি প্রচলিত? এটা হচ্ছে ভারতে। সামাজিক অসমতা বলতে বোঝায় অসম সুযোগ ও বন্টন, অসম সুযোগ এবং বন্টন। তারপরে দেখি আমরা পরবর্তী কোশ্চেন। সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য নয় হচ্ছে অসমতা। অর্থনৈতিক ভিত্তিতে সমাজের স্তর তৈরি হয় আয় ও সম্পদের ভিত্তিতে। সামাজিক শ্রেণী ব্যবস্থায় লোকজনের স্থান নির্ধারণ হয়, বা লোকজনের স্থান সেটা নির্ধারণ হয় কিসের মাধ্যমে? অর্জনের ভিত্তিতে। সামাজিক স্তরবিন্যাস প্রাচীনকালে কে প্রবর্তন করেন? ইনি হচ্ছে মেনু নামে একজন বিজ্ঞানী। তারপর দেখেন কার্ল মার্কস সমাজকে কয় ভাগে ভাগ করেন, বা সমাজকে কিভাবে ভাগ করেছিলেন? সেটা হচ্ছে শ্রেণীভিত্তিক। সর্বশেষে আমরা দেখব দশম অধ্যায়ের পরে আরও অধ্যায় আছে, দেখি। দশম অধ্যায় এইটা হচ্ছে বিচ্যুতিমূলক আচরণ বা বিচ্যুতিমূলক অপরাধ। বিচ্যুতিমূলক কি ভাইয়া? বিচ্যুতিমূলক অপরাধ, এটা কি দেখি আমরা একটু। বড়দের অসম্মান করা হলো বিচ্যুতি। দেখেন বড়দের কিন্তু অসম্মান করলে সেটা কি ধরনের আচরণ হবে? বিচ্যুতিমূলক আচরণ। অবশ্যই আপনারা এটা মনে রাখবেন যে বড়দেরকে কি করা? অসম্মান করা, এটা হচ্ছে বিচ্যুতিমূলক আচরণ। তারপরে দেখি অপরাধ হলো রাষ্ট্র কর্তৃক দণ্ডনীয় কাজ। বিচ্যুতিমূলক আচরণের উদাহরণ কোনটি? এটা হচ্ছে সমাজ বিরোধী আচরণ। নিচের কোনটি অপরাধ নয়? এটা হচ্ছে নামাজ পড়া কি অপরাধ? না, এটা অপরাধ নয়। অপরাধ প্রতিরোধ সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে সামাজিকীকরণ, মানে তোমার সামাজিক শিক্ষাটা, এরকম কিছু বিষয়। বিচ্যুতি ঘটার প্রধান কারণ কোনটি? এইটা হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণের অভাব। তারপরে দেখেন সমাজে বিচ্যুত আচরণ নিয়ন্ত্রণ করে হচ্ছে আইন। তারপর নিচের কোনটি সামাজিক নিয়ন্ত্রণের উপায়? আইন ও বিচার। তারপরে দেখেন অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে দারিদ্রতা বা দারিদ্র্যের কারণেই কিন্তু অপরাধ বেড়ে যায়। এখানে দেওয়া আছে, দেখেন বিচ্যুতিমূলক আচরণ কাদের দ্বারা প্রভাবিত হতে পারে? এটা হচ্ছে সমাজের সকল সদস্য দ্বারাই এই বিচ্যুতিমূলক আচরণ হতে পারে। তারপরে দেখেন এখানে কিছু কম কোশ্চেন দেওয়া আছে, আমি কিছু কোশ্চেন আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা পিডিএফটি সংগ্রহ করবেন, ইনশাআল্লাহ পিডিএফে আমি এই কোশ্চেনগুলো যুক্ত করে দেব। দেখেন শান্তির কত অংশ ভোগ করার পর অপরাধকে প্যারেলে আনা হয়? এটা হচ্ছে 1/3 বা 1/3। তারপরে দেখেন আবারও এইরকম কিছু বিষয় দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। আবুল হাসনাত কোন দেশের অপরাধ বিজ্ঞানী? আবুল হাসনাত হচ্ছে বাংলাদেশের একজন অপরাধ বিজ্ঞানী। তারপরে হচ্ছে সিজান, একটু দেখি আমরা,
মানুষের অপরাধমূলক আচরণ কিভাবে শেখে? মানুষ যে অপরাধ আচরণ শেখে বা অপরাধমূলক আচরণ শেখে, এটা কিভাবে শেখে? এটা হচ্ছে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে। তারপরে দেখেন আমরা এখানে একটা বিষয় রাখছি যে বেকার জীবনে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ কি? এটা হচ্ছে হতাশাগ্রস্ত। এইরকম কিছু কোশ্চেন আমি অবশ্যই আপনাদেরকে এই পিডিএফে যোগ করে দেব। একাদশ অধ্যায় সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তন কি? এটা হচ্ছে সমাজে ধীরে ধীরে ঘটে যাওয়া পরিবর্তন। এটা হচ্ছে সামাজিক পরিবর্তন। মানে সমাজ কিন্তু এক জায়গায় থেমে নেই, সমাজ কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে, এইরকম কিছু বিষয়। সামাজিক পরিবর্তনে একটি উদাহরণ হচ্ছে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি। এটা সামাজিক কী করতেছে বা সমাজের উন্নয়ন ঘটাচ্ছে বা পরিবর্তন ঘটাচ্ছে। সামাজিক পরিবর্তন ঘটার প্রধান কারণ কোনটি? প্রযুক্তি। তারপরে সামাজিক পরিবর্তনের গতি নির্ভর করে কিসের উপর? সমাজের মানসিকতা ও সংস্কৃতির উপর। তারপরে দেখেন প্রযুক্তির অপপ্রয়োগের ফলে সমাজে দ্রুত পরিবর্তন ঘটে। তারপরে দেখেন নিচের কোনটি সামাজিক পরিবর্তনের বাহ্যিক কারণ? এটা হচ্ছে আবহাওয়া। তারপরে দেখেন মূল্যবোধের পরিবর্তন একটি কি? অভ্যন্তরীণ সামাজিক পরিবর্তন। তারপরে দেখেন সামাজিক পরিবর্তন কেমন প্রক্রিয়া? এটা হচ্ছে ধীর এবং ধারাবাহিক। তারপরে দেখেন সামাজিক পরিবর্তনের ফলে কি ঘটে? সমাজ এগিয়ে যায়। আর সর্বশেষ যে কোশ্চেনটা, নিচের কোনটি সামাজিক পরিবর্তনের প্রক্রিয়া নয়? এটা হচ্ছে অপরাধ সৃষ্টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আশা করা যায় সম্পূর্ণ বিষয়টি খুব সুন্দর করে বোঝাতে পারছি। যদি সমাজবিজ্ঞান নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই যদি কোনো প্রশ্ন থেকে থাকে জানাবেন তো অবশ্যই। পাশাপাশি আর এই পিডিএফ স্লাইডটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্টের জবাবে আমি পিডিএফ স্লাইডটি আপনাদের জন্য অবশ্যই পিডিএফ আকারে ওই কমেন্টের জবাবে ইনশাল্লাহ শেয়ার করব। তো দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বা সাজেশন নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।